আজকের সাবজেক্ট ডিজেফাই। ইয়েস, ডিজেফাই, আর্মির ডিজেফাই, ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স। হিন্দু ডিজেফাই হিন্দুত্ববাদ ও ডিপ স্টেট। ডিপ স্টেট শব্দটা ইংরেজি। ডিপ গভীর বলতে যা বোঝায়, স্টেট রাষ্ট্র। এটা বাংলাদেশে পপুলার করছে আমাদের আলী রিয়াজ সাহেব, মহাজ্ঞানী কমিউনিস্ট আসলে বেসিক্যালি, কিন্তু তামসাটা হলো যে তিনি আবার আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কে চাকরি করেন। এই হিসেবে খুব প্রিয়। এই পুরোটার সময় ঐক্যমত্য কমিশন বলে যা যা কিছু করছে সমস্ত এই গার্বেজগুলো করছেন ইউনূস সাহেব এই আলী রিয়াজকে দিয়ে। এনিওয়ে, আলী রিয়াজ এই শব্দটা চালু করছে, এটা দিয়ে কি বুঝাতে চায় ওরা? প্রথম কথা হলো যে যারা রাষ্ট্র বুঝে না তারাই শব্দটা ইউজ করে। এটা যদি বুঝাতে চায় যে রাষ্ট্র দুইটা ভাগ ভাগ করাতে হবে। একটা হলো বাইরে দেখা যায় যে রাষ্ট্র, নির্বাচন হচ্ছে, নেতারা আসতেছে আপনার সামনে হ্যান্ডশেক করতেছে, কথা বলতেছে, আপনি তাদেরকে ভোট দিতেছেন, এটা হলো বাইরে থেকে দেখা রাষ্ট্র। আর আরেকটা ভিতরে আর একটা রাষ্ট্র আছে, ওইটা হলো ডিপ স্টেট। এই হলো তাদের বোধ বুদ্ধি। সুনামুল্লাহ সাংঘাতিক জ্ঞানের কথা কইছে। এটা দিতে বোঝা যাচ্ছে ডিপ স্টেট বলে আর্টিক্স আছে। এইখান থেকে আস্তে আস্তে যাইতে গিয়ে ফাইনালি এটা ডিজেফাই গিয়ে থাকে। খুব সস্তা জায়গা। ডিপ স্টেট কি ডিজেফাইটা বলতে চায় না, অনেক সময় আর্মি কথাটা বলতেই চায় না আমাদের দেশে। শুধু আমাদের দেশে না, যেমন পাকিস্তানে দেখেন, পাকিস্তানের জন্ম থেকেই 58-এ প্রথম আইয়ুব খানের মার্শাল ল জারি হয়েছিল। মার্শাল ল জারির পর থেকে এই যে মিলিটারি ইনভলভমেন্টটা হলো পাকিস্তানের স্টেটের সাথে, এটা এত ডিপ অ্যান্ড ডিপার ইনভলভমেন্ট না, ওই ডিপ স্টেটের সাথে সম্পর্ক নেই, এত গভীর সম্পর্ক হয়ে গেল যে অলওয়েজ এখানে একটা ফাইটিং থেকে যাচ্ছে। কে কার অধীনে থাকবে, ডোমিনেন্সিটা কে নেবে, কে কার মধ্যে, কার কার মধ্যে, পলিটিশিয়ান নাকি মিলিটারি লিডাররা, মানে জেনারেলরা। এই নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় পাকিস্তানের ছিল, এখনো আছে। এখন তো আরো ভয়াবহ জায়গায় নিয়ে চলে গেছে এই ট্রাম্প এসে। কোন কথার ভিতরে কোন কথা চলে যাচ্ছে দেখেন। তাহলে সেই হিসেবে পাকিস্তানের যদি আপনি সংবাদপত্র দেখেন, ওখানে কোথাও বলবে না যে আর্মি শব্দটা উচ্চারণ করবে না, বলবে যে স্টাবলিশমেন্ট, মানে যারা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, যারা প্রতিষ্ঠান গড়ে, এরকমটা মানে করতে পারে। ইংরেজিটা হলো এস্টাবলিশমেন্ট। তো ওরা বলবে এস্টাবলিশমেন্টের লোকেরা অখুশি হবে, মানে হলো আর্মি অখুশি হবে। আর্মি শব্দটা মানে মিডিয়াতে আর্মিকে অ্যাকিউজ করে ডাইরেক্ট শব্দ ইউজ করে কোনো বাক্য ব্যবহার করা হয় না সাংবাদিকতা। এটা তো পাকিস্তানের কালচার। এখন এগুলো তো আছেই, ছিলও তো আসলে। খালি ব্রডার একটা কথা বলে দিই আপনাদের যারা জিনিসটা রিয়েলি বুঝতে চাচ্ছেন। আচ্ছা, যে কোত্থেকে আসলো সেটার আগে শুরুটা বলে নি। শুরুটা হলো সম্প্রতিকালে, সম্ভবত 7-10 দিন আগেকার ঘটনা হবে এটা। কেউ যেন আমাকে একটা পাঠাইছে, আমাকে একটা ক্লিপ পাঠাইছে। সেই ক্লিপে দেখা যাচ্ছে এই জিয়াউর রহমান সাহেব উনি মানে ডিজিএফআই এর মাধ্যমে টাকা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি শুরু করলেন। এই জিয়া, এগুলো কিন্তু রেকর্ড থাকা দরকার, মানুষ তো ভুলে যায় এগুলো, যে আমরা কিন্তু ডিজিএফআই বলে যে একটা ভয়ঙ্কর প্রতিষ্ঠান আছে এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আমরা নামও শুনে যাইছি। হঠাৎ দেখলাম খালি ডিজিএফআই নাম। তখনকার পত্র পত্রিকাগুলো আপনি যদি কোনো আর্কাইভে যে দেখেন, এই ক্লিপে দেখা যাচ্ছে ওই 70-এর দশকের কোন এক সাংবাদিক, নামে সাংবাদিক, আমি সাংবাদিক বলে মনে হয় নাই। বেসিক্যালি সে একটা বাইরে দেখলে সে নিজেও হতো নিজেকে মনে করে আমি একটা কমিউনিস্ট, আমি একটা প্রগতিশীল, কিন্তু বেসিক্যালি উনি একজন হিন্দুত্ববাদী। আমি বহুবার বলেছি কেন কমিউনিস্ট হিন্দুত্ববাদী, আর তার শুরু বলেছি 51 সালের
জমিদারি আইনকে উচ্ছেদ করার সময় থেকে যারা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের উপরে তারা কমিউনিস্ট পার্টি থেকে জয়েন করছিল। কেন? কমিউনিস্ট পার্টিতে জয়েন করলে এবার ইসলাম মুসলমানকে পানা যাবে সুন্দর করে। আমরা কমিউনিস্ট করতেছি এই জন্য আমরা মুসলমানকে বইতেছি এই আড়ালে, অ্যাকচুয়ালি তারা খোপাইতেছে ওই ক্ষোভে আমার জমিদারি কেন নিয়ে গেল, ওরা ভেঙে দিল কেন। হ্যাঁ, এর চেয়ে বেশি আমি এখন বলবো না, অন্য অনেক ভিডিও আমি দিয়েছি, সেগুলো দেখে নিয়ে। সো বেসিক্যালি এই লোকটা একটা হিন্দুত্ববাদী। লোকটার নাম কি? লোকটার নাম হচ্ছে আরশাদ মাহমুদ। সে সময় সাংবাদিক ছিলেন, বোঝা যাচ্ছে পরবর্তীকালে তিনি আমেরিকায় চলে গেছে। এখানে দেওয়া তার যে পরিচিতি, সেই পরিচিতি অনুযায়ী তিনি নাকি আমেরিকায় গিয়েও অথবা না গিয়েও এখান থেকেও ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমসে আর্টিকেল লিখছেন। ওইটি কিন্তু আজকাল সাংবাদিকগুলো দেওয়া হয়, আর আর্টিকেল তো যে কেউ লিখতে পারে। যাই হোক, সাংবাদিক ছিলেন কি ছিলেন না ওটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো উনি যে বাণীটা দিয়েছেন, যেই বাণীটাকে কেন্দ্র করে এই ভিডিওটা বানানো হয়েছে। এই বাণীটার যারা প্রচার করতেছে তাদের নাম হলো শিরোনাম, তাদের 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 সংগঠনের নাম হলো জেনজি পুনর্বাসন কেন্দ্র। জেনজি আর এক শব্দ, জেনজি কি ব্যাপারটা এটা একটু পরে বলতেছি। সো জেনজি পুনর্বাসনের নামে কমিউনিস্টরা ঢুকছে, এই হচ্ছে আমার রিয়েলাইজেশন। ওকে, সেখানে উনি বলতেছেন ইতিহাস ভুলে গেলে চলবে না। কোন ইতিহাস? জিয়র রহমানই প্রথম ডিজিফাই, সর্বপ্রথম ডিজিফাই তৈরি করে বস্তায় বস্তায় টাকা দিয়ে তার দলের লোক ভিড়িয়েছিলেন। এর আগে ডিজিফাইয়ের নাম কেউ শুনে নেই। আরশাদ মাহমুদ, সাবেক সাংবাদিক, ওয়াশিংটন পোস্ট। বোঝা গেছে? এই লোকটা এই বক্তব্যকে কেন্দ্র করে, এই আরশাদ সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে আমি আজ উছিলাটা ওইটা, কিন্তু আমরা যাব ডিপে, ভিতরগুলোতে অনেক ভিতরে যাব। অ্যাকচুয়ালি ডিজিফাই জিনিসটা কি, খাবার না মাথায় দিবে না ফালাই দিতে হবে, এগুলার সদুত্তর দিব। এখান থেকে শুরু করি। যেমন ধরেন কোন রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ লাগবে কিনা। আচ্ছা, আরো একটু আগায় আসি, গোয়েন্দা বিভাগ পরে। একটা রাষ্ট্রের জন্য সেনাবাহিনী লাগবে কিনা, এটা নিয়ে বহু মাতবর স্টালিনিস্ট কমিউনিস্ট আছে। এই রাষ্ট্র কি দরকার? রাষ্ট্রই তো শ্রেণী শত্রুদের হাতিয়ার হয়েছে। বুর্জোয়াদের, সাম্রাজ্যবাদীদের হয়ে লড়ে তারা, হচ্ছে তাদের রাষ্ট্র ধরানোর ফলে রাষ্ট্রকে সেনাবাহিনী বিলুপ করে দিতে হবে। কেউ কেউ সেনাবাহিনী বিলুপ কথাটা বলা তাদের উচিত না, কিন্তু এভাবে বলে, বলে আবার বলে যে এটা হলো গণবাহিনী টাইপের। না, যার সাথে গণবাহিনী না, মানে পিপুলস আর্মি টাইপের একটা কিছু হতো। ওকে, কিন্তু ওটা তো একটা আর্মি, কাজে দয়া করে আর্মি ভেঙে দিতে হবে, রাষ্ট্রের আর্মি লাগবে না। এইসব, এই চিন্তাটা হিন্দুত্ববাদী চিন্তা। কেন? ও চিন্তা করতেছে বাংলাদেশকে নিয়ে। কোন বাংলাদেশ? এই যে বললাম পাকিস্তান, যেটা ও কালে যেটা পাকিস্তান ছিল 51-এর পরের যেটা, এইটা ইন্ডিয়ার বাংলাদেশকে ছুটাই নিয়ে বিভক্ত করে দিয়েছে, দেশভাগ করেছে, খুব খারাপ কাজ করেছে। সুতরাং দেশভাগ করে যারা নিয়ে গেছে, দিয়ে টিকায় রেখেছে যারা, তারা তো সেনাবাহিনী দিয়ে করছে। আর ওই সেনাবাহিনীর ভিতরে তো একটা ডিজিএফআই আছে, একটা গোয়েন্দা বিভাগ আছে। তাহলে কি কি জিনিসটা আসলে দেখেন। প্রথম কথা হলো যে আপনি একটা রাষ্ট্র করবেন কিনা। দ্বিতীয় কথা হলো রাষ্ট্র করতে গেলে একটা সেনাবাহিনী লাগবে, আর সেনাবাহিনী করতে গেলে একটা ডিজিএফআই মানে একটা গোয়েন্দা বিভাগ লাগবে। এখন যদি আপনি হিন্দুত্ববাদী চোখ দিয়ে দেখেন, তাহলে আপনি বলবেন যে কিসের, আমার রাষ্ট্র তো ইন্ডিয়া। সে এই যে সিরিয়ালটা দেখাইলাম যে ইয়ে হতে হবে রাষ্ট্র, ওর কাছে রাষ্ট্র দল ইন্ডিয়ার বাইরে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। এই জায়গা থেকে দেখেন, তাহলে সে ঠিকই বলতেছে। এক হলো রাষ্ট্র, দুই হলো রাষ্ট্র থাকলে সেনাবাহিনী থাকবে, আর সেনাবাহিনী থাকলে গোয়েন্দা বিভাগ থাকবে। এই জন্য সে এই তিনটারই বিরুদ্ধে, আর এইটাকে সে চালাই দিতেছে কমিউনিজমের আরম্ভে। গোয়েন্দা, সেনা,
আচ্ছা, কিন্তু কেন পারলো, হয়ে গেল কেন এরকম, আলাপটা এর দিকে চলে গেল কেন? এর পিছনে আবার একটা কারণ আছে। পাকিস্তানের জন্মের তো কিছু ত্রুটি ছিলই, একেবারে ছিল না ব্যাপারটা তো ওরকম না। সেটা হলো না, যতটুকু চিন্তা ছিল জিন্না বা লিয়াকত আলী খান, জিন্নার মারা গেলে পরে 48 সালে মারা যায়, 47 স্বাধীন 48-এ মারা গেছে। পরে প্রধানমন্ত্রী হলে লিয়াকত আলী খান, তার একদম জিগরি দোস্ত বা অনেক সময় তাকে গাইড করছে, যে সেই লিয়াকত আলী খানও খুন হয়ে যান 51 সালেই। ফলে এরপরে এটা অকল পাথারে পড়ে গেছে। বাকিরা রাষ্ট্র কি এটা সম্পর্কে ধারণা নেই, বেসিক্যালি কোনো ধারণা নেই। কিন্তু এরপরে যে মাতমের ভিতরে আমরা ঢুকে গেলাম, আমরা একটা স্বাধীন দেশ পাইছি। আর স্বাধীন দেশ পাওয়ার মানে কি? ওই যে বললাম ইসলাম পাইছি, ইসলাম পাইছি মানে রাষ্ট্রের সাথে ইসলামের কি সম্পর্ক, মুসলমানের সাথে ইসলামের কি সম্পর্ক, এটা ব্যাখ্যা করে বলেন। এইটা তো কেউ পারছে না। আচ্ছা, এখন এইটা খুঁজতে, আচ্ছা এইটা পাবেন আপনি কোরআন শরীফে। আচ্ছা কোন তো দেখি কিসের মধ্যে কি কোরআন শরীফে লেখা থাকবে মুসলমানদের দেশ পাওয়া মানে কি? কোনো মুসলমানদের দেশ পাওয়া কথাটার অর্থ কি আসলে? এই যে ওখানে গেলাম, এবার যে যার মতন করে একটা ব্যাখ্যা নিয়ে আসে আর ওদের দিয়ে চালায় দেয়। পাকিস্তান হলো এটা। সো বেসিক্যালি রাষ্ট্র কি এই জিনিসটা বুঝবার মতন ইন্টালেক্ট, বুঝাবুঝির বিষয় কিছুই নেই। যেখানে দেশের নাম হলো রিপাবলিক, কিন্তু রিপাবলিকের মানে কি কেউ জান না। অদ্ভুত। ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান, 47-এর পাকিস্তানের ফরমাল নাম ছিল এটা। তো আমি ইসলামী শুনে তো খুব খুশি, ওইটাই আমার কাছে মুখ্য আগ্রহের জায়গা। কিন্তু পরে একটা রিপাবলিক লেখা আছে, ওটার মানে কি জানি না। ওই আবার কোরআন শরীফে খুঁজতে যাচ্ছে। এই রিপাবলিকের মানে কোরআন শরীফে দেখার কথা না রে বাবা। কোরআন শরীফ এত উপরে একটা কথা, সেটাকে ওখান থেকে অর্থটা আমাদের বৈষয়িক দুনিয়ায় এর অর্থ কি সেটা করার মতন যোগ্যতা থাকতে হবে। আজারে বললে চলবে না, সব ওখানে আছে। কেন কিভাবে আছে সেটা তো না জেনে আপনি আন্দাজে বলছে, যেহেতু সবকিছু কোন শরীফে আছে তাহলে নিশ্চয়ই ওটাও আছে। তাহলে রাষ্ট্রের নামে রিপাবলিক কেন জিন্না রাখলো, কারো খবর নেই, কেউ ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু ব্যাখ্যা না করলে কি হবে? ব্যাখ্যা না করলে আপনি রাষ্ট্রটা তো চালাইতে হবে। এরই নিট পরিণতি যখন এটা কোনো কিছুতে পারে নাই, তখন আইয়ুব খানের মার্শাল ল জারি হয়েছে। এভাবে ব্যাখ্যা করব। আরেকটা কারণ ছিল, বড় কারণ, এটা গ্লোবাল কারণ। আমেরিকানদের সাথে সোভিয়েত ইউনিয়নের ঝগড়া, যেটাকে কোল্ড ওয়ার বলে, এটা শুরু হয়ে যায় 53 সালে। 53 সাল থেকেই আমেরিকানরা নিজের পথ ধরতে গিয়ে, নিজের পথ বলতে সেকেন্ড ওয়ার্ল্ডের সময়, যেখানে স্টালিন, খোদ স্টালিন, আপনাদের প্রাণ প্রিয় কমিউনিস্টদের প্রাণ প্রিয় স্টালিন ভাইজান, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের বগলে বগলে চলতো। বলছি বহুবার বলছি, এই যে বগলে বগলে চলা সম্পর্ক, এটা ভেঙে গেল কবে? তার মানে নিশ্চয়ই ভাঙছে। এই ভাঙছে 53 সাল, ভাঙছে আরো আগে। ভাঙছে যে সেটা তো বোঝাই যাচ্ছে 45 সালে সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হয়ে গেছে, যার যার তার চলে গেছে। তবু তো কিছু সম্পর্ক ছিল এই 52 সালের আগে পর্যন্ত, সরি 52 বা 20 জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি 53 সাল থেকে নতুন এই যে রিপাবলিকান, এইরকম একটা পাগলা ট্রাম্পের মতন একটা রিপাবলিকান প্রেসিডেন্ট আসছিল। আইসেনহওয়ার ছিল সেকেন্ড ওয়ার্ল্ডের যুদ্ধে সবার যে যুদ্ধের নেতা, মূল যে জেনারেল, তার নাম ছিল আইসেনহওয়ার। সেই দাঁড়াইছিল 52 সালের ইলেকশন, 53 সালে সে প্রেসিডেন্টের শপথ নেয়। এই পুরো জিনিসটাকে উল্টে দেয়। কিন্তু এর আগে 1949 সালে ভাঙন কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে শুরু হয়ে গেছে। কিভাবে বুঝলাম? ন্যাটোর জন্ম হয়েছে 49 সালে। ফলে এটা দিয়ে বুঝতে পারছেন। আরেকটা প্রথম যেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধ শেষের দিকে 1-2 মাস আগে, যুদ্ধ কেউ বলবে আগস্টে, কেউ বলবে সেপ্টেম্বরে শেষ হয়েছে। আগস্টে এই যে জাপানে বোমা মারা হয়েছিল, পারমাণবিক বোমা,
এই বোমা মারা দেখে এইবার সোভিয়েতরা হয়ে গেছিল, করলোটা কি, স্টালিন হয়ে গেছিল, যেটাকে যত ভাই ভাতারই মনে হচ্ছে, তো ভাতার না, ভাতার মতো বিষয় না, এটা যোগ্যতা নাই, সম্ভব না, এটাকে অন্যভাবে দেখতে হবে। এই তার হুঁশ আসে একটা। এটাই পরিণতি হলো 49 সালে ন্যাটো তৈরি, অর্থাৎ হোল ওয়েস্টের একটা সামরিক জোট এগেনস্ট সোভিয়েত ইউনিয়ন। এইটার প্রথম প্রকাশ হলো 49 সাল। তবু এই যে প্রেসিডেন্ট ট্রুম্যান 52 সালের ডিসেম্বর শেষ, 53 সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিল, তার কারণে গৌরব দেখাইতে হবে জাতিসংঘের কত বড় অ্যাচিভমেন্ট করছি, সেই জন্য ওদিকে মনোভাবটা ছিল। কিন্তু ততদিনে এই টেনশন, ঝগড়া, এটাই আরেকটা ভাষায় আমরা বলি কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার বলে যেটাকে বুঝায় সোভিয়েত ভালা না আমেরিকা ভালা, এই যে তর্কের, এটাকে বলে কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার বলা যুগটা শুরু হয়েছিল 53 সাল থেকে। আমার ধারণা এতটুকু বুঝলে যথেষ্ট। এর পরিণতিতে সোভিয়েত ইউনিয়ন আমাদের মতন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে আমাদের দেশে মধ্যবিত্তকে তার পক্ষে নিয়ে ফেলছিল। আমেরিকানরা সাম্রাজ্যবাদ, যুদ্ধবিরোধী, পয়সা দেয় না, পড়ালেখা দেয় না, হসপিটাল দেয় না, এইসব অভিযোগ তুলে ক্যাম্পেইন করে পারছিল। কেন পারছিল ওই আলোচনায় এখন যাচ্ছি না আমি, পারছিল। ফলে এইটার কারণে কমিউনিস্ট পার্টিগুলো আমাদের দেশে, তাহলে আমরা হলে কি রিপাবলিক পার্টির রাজনীতিটা না নিয়ে এই চলে গেলাম কমিউনিজম হয়ে। 53 সালে পরিণত হচ্ছে এটা। যেমন আমাদের এখানে 49 সালে কমিউনিস্ট পার্টি হচ্ছে, কমিউনিস্ট পার্টি হচ্ছে 49 সালে। 48 সালে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি নতুন করে গঠিত হচ্ছে দেশভাগের পর 48 সালে। সো এখান থেকে বুঝতে পারতেছেন যে এটা একটা নতুন ধরনের, এটা কিন্তু ওয়েস্ট পাকিস্তানের যে কমিউনিস্ট পার্টি তার সাথে সম্পর্ক নাই, কিন্তু এটা আলাদা করে তৈরি হচ্ছে। এটার সাথেই রিলেটেড হলো আসলে তারা যে জমিদারি থেকে উচ্ছেদ হয়ে যাবে, এটা বুঝতেই পারতেছে। দেশভাগ হয়ে যাবে মানে জমিদার তো বাকছে কলকাতায়, তো অনুপস্থিত জমিদারের থেকে তো জমিদারি ব্যবস্থা চলবে না তো। আর বেসিক্যালি মুসলমানরা দেশটাই নিয়ে নিয়েছে, ফলে আমার জমিদারি আমাদের থাকলে কি, আমাদের নাই, মুরব্বিগিরি নাই, মাতবরি আলগা, কি হচ্ছে বলে আমি যে বাড়িতে দরজা বাইর করে হুঙ্কার দেই, হ্যাঁ, পুরা দেশে একটা হুঙ্কার করে দেয় জমিদার আইছে। সেই জায়গা কোথায় সেই জিনিস, আর কোথায় এখন কোথায় পড়লাম আমরা? এই দুঃখ কি সহজে বলতে পারবে জমিদারেরা? তো হিন্দুত্ববাদ তো এমনি এমনি হয় নাই, কিন্তু এটারই উল্টা দিকটা হলো হিন্দুত্ববাদ। সে হিন্দুত্ববাদই কায়েম করে এবার পুরানো অধিকারটা, পুরানা দখলদারিত্বটা আবার সে নিশ্চিত করতে চেয়েছিল। এইটাই কমিউনিস্ট পার্টি হিসেবে অ্যাপিয়ার করছে। তারপরে এই জন্য বলছে যে আমেরিকানদের সাথে সোভিয়েত ইউনিয়নের ঝগড়াটা, এটা হলো বাড়তি। ফলাফল কি হলো? আমেরিকানরা উপায় না পেয়ে রাশিয়ানদের কাছে, সোভিয়েতদের কাছে হেরে যে কাণ্ড করেছিল, সেটাই হলো তারা মার্শাল জারি করে ক্ষমতা। যে কোনো দেশে, আমাদের মতন দেশগুলোতে মার্শালও বসাই দিত, মানে মিলিটারি শাসন বসাই দিত, ওই সোভিয়েতদের অত্যাচারে টিকতে না পেরে। সোভিয়েতরা আমাদের এখানে যেটা সবচেয়ে বড় আঘাত করেছিল বলে আমি মনে করি, সেটা হলো এই যে কচি কাচার আসর। সিপিবি বা কমিউনিস্টরা দেখেন কচি কাচার আসর বলে শিশুদের বানাইছে, সংগঠন বানাইছে। তারপর ওখান থেকে যতই ধাপে উঠবেন একটা করে, ফাইনালি যাবে ওটা সিপিবি, ছাত্রদের সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, ট্রেড ইউনিয়ন, বহুত কিছু আছে, কিন্তু যত কিছুই আছে সবকিছু সার কথা হলো সিপিবি। তাহলে এটা মাখামাখি করে আছে। একদিকে মনে হচ্ছে এটা তো আমেরিকা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ, আরেকদিকে হচ্ছে না, এটা তো মুসলমানদের সাথে যুদ্ধ। বেসিক্যালি এটা মুসলমানদের সাথে যুদ্ধ করছে এই হিন্দুত্ববাদীরা কমিউনিস্ট নাম দিয়ে। আর গ্লোবাল দিকটা হলো, এটা দেখে মনে হচ্ছে এটা সোভিয়েত আর আমেরিকার যুদ্ধ, হচ্ছে সাজানো হয়েছে এটা এরকম ভাবে। ওকে, তাহলে এই হলো তাদের অ্যান্টি আর্মি ধারণা ওখান থেকে আসছে। এখন আমি সরাসরি আরশাদ সাহেবকে, যে কথা নিয়ে এত আলাপ, আরশাদ সাহেবকে একটা প্রশ্ন করি। আরশাদ সাহেব কি কখনো খেয়াল করছেন ইন্ডিয়াতে র বলে একটা সংগঠন আছে, যার অত্যাচারে আমরা অস্থির,
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ইন্ডিয়ার সবচেয়ে কুখ্যাত খারাপ সংগঠন, মানে যাদের টাকা পয়সা নাই, অস্ত্র নাই, তারা সস্তায় মারার জন্য যে কৌশল অবলম্বন করে তা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ লোকটা যে ইন্ডিয়ান ইন্টারেস্টের বিরুদ্ধে, তাকে সেটা মেয়ের সাথে শুয়াই দিয়ে ছবি তুলে রাখে, এইবার ওটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করে। এই ব্ল্যাকমেলের রাজনীতি সবচেয়ে উস্তাদ সংগঠন হলো র। এইবার এই যে র, এটা আসলে কি ধরনের সংগঠন? এটাকে বলে সাবভার্সিভ অ্যাক্টিভিটি, অন্তর্ঘাতমূলক। আরেকটা দেশে গিয়া সেই দেশের বোমা ফুটে দেওয়া, আগুন লাগাই দেওয়া, ক্ষতিকারক কাজ করে আরেক দেশে গিয়ে ক্ষতিকারক, এটাকে সাবভার্সিভ বলে। সাব, এই কলম আরেকটা দিন, সাবভার্সিভ বলে, সাবভার্সিভ অ্যাক্টিভিটি করার। এই আরশাদ সাহেব জীবনে কোনোদিন রয়ের বিরুদ্ধে কথা বলেছেন? চিনেন? র বলেছে একটা সংগঠন আছে, বলবেন না তাই না? ভালো লাগবে, ওটা তো আপনার প্রিয়, ওটা তো আপনার কমিউনিস্ট প্রগতিশীল সংগঠন, তাই না? হ্যাঁ, মোদি ভাইরা যেটা তৈরি করছে এইটা প্রগতিশীল সংগঠন না? হ্যাঁ, আমরা র একটা প্রগতিশীল সংগঠনের বিরুদ্ধে আপনি কেন বলবেন? তাহলে আপনি ওখান থেকে সরে মানে আপনি যে কৃষি বুঝেন না, এক হিন্দুত্ববাদ চান। কেন আপনাকে হিন্দুত্ববাদী বলছি আমি? কারণ আপনি বুঝছেন যে পাকিস্তান রাষ্ট্র হওয়া এটা তো ইন্ডিয়ার বিরুদ্ধে হওয়া, ইন্ডিয়ার এনিমি এটা। তার উপর আবার তার সেনাবাহিনী বানাইতে গেছে আর বড় এনিমি, গোয়েন্দা বিভাগ। এগুলো হচ্ছে খারাপ সংগঠন, তার হয় না। এইটাই হলো তোমরা মুসলমানরা জঙ্গিবাদ এগুলা করতেছে, তাদের লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদ শ্রেষ্ঠ। দেখেন ওখান থেকে আসতেছি কেন, সমস্ত রাগ ডিজিএফআই এর উপরে কেন? সেম ইকুইভ্যালেন্ট, সে কোনোদিন জীবনে রয়ের বিরুদ্ধে কোনো কথা বলছে র সম্পর্কে? এটা তো গোয়েন্দার বাপ, ন্যাস্টি সংগঠন। যেহেতু আপনার পয়সা নাই, এটা সিএ পালার মতো মুরদ নাই আপনার, কম পয়সা সারবেন আপনি। হ্যাঁ, এই জন্য আপনি আমার দেশেরই মেয়ে ভাড়া করতেছে, আমার দেশেরই ক্যামেরাম্যান, এজেন্ট, সব নেটওয়ার্ক বানাইতেছে। ইভেন তারা যাকে দিয়ে পুরো ভিডিওটা করায় তার কাছে রেখে দেয় ভিডিওটা, সেকালে 3 মিনিটের টুকু নেয়। ঢাকার রয়ের স্টেশন চিপের কাজ হলো ওই 3 মিনিটের ভিডিওটা খাই নেওয়া। অ্যাজ ইফ আমি ওটা ভাই বাজারে পাইছি অনলাইনে, আমি জানি না এটা কেমনে কি হয়েছে। আচ্ছা, পুরো নেটওয়ার্কটা সেই বানাইছে। এই হলো র। তো এত বড় একটা রয়ের খবর সে জানে না, কিন্তু হ্যাঁ, সে এখন জিয়া রহমানের বিরুদ্ধে কামান দেখতেছে। এখন আসি আরেকটু ভিতরে, তাহলে এই যে এটা দিয়ে বোঝা গেল যে এটা আসলে হিন্দুত্ববাদী। ওই জমিদারের রাগটা, জমিদারের উচ্ছেদের রাগটাই সে এখন পালন করছে। এখন আসেন জিয়া রহমান কতটা দায়ী। উল্টা আমি বলবো জিয়া রহমানের সেই হিরো। আমি আবার বলছি জিয়া রহমান হিরো। সেই প্রথম ডিজেফাই বানাইছিল, এর আগে ডিজেফাই ছিল না। কবে? ডিজেফাই জন্ম 1977 সালে। আন্দাগুন্দা কথা বলবেন না, দয়া করে হুশ জ্ঞান রেখে কথা বলবেন। হিন্দুত্ববাদী চোখে দাঁড়ায়, হিন্দুত্ববাদী প্ল্যাটফর্মের উপর দাঁড়ায়, ডিজেফাই ব্যাখ্যা করতে যাবেন না। ডিজেফাই অনেক দোষ আছে, কিন্তু ডিজেফাইকে হিন্দুত্ববাদের প্ল্যাটফর্মের দ্বারাই কথা বলতে পারবেন না আপনি। যে বলতে চাবে তাদের একদম সপাটে মারতে হবে, তাদের কিচ্ছু করার নেই। আরেকটা বলে দিই, রাষ্ট্র মানে এই এনিমি ফ্রেন্ড, রাষ্ট্র মানে এনিমিকে কতল করা, রাষ্ট্র মানে এনিমিকে ঠেকায় দেওয়া, প্রতিরোধ করা। আপনি যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে এনিমি আপনাকে খায়া লাগবে, আপনাকে মেরে ফেলবে। এই হলো রাষ্ট্র। আমরা প্রায় 100% লোক যারা সকল রাজনীতিবিদ বলে মনে করি তাদেরকে, নিজেদেরকে, তারা রাষ্ট্র বুঝি না। রাষ্ট্র করতে চাইলে, রাজনীতি করতে চাইলে এই কথাটা মনে রাখতে হবে, রাষ্ট্র মানে ফ্রেন্ড এনিমি, আপনার এনিমি থাকবে এবং এনিমিকে দমন করতে হবে। এনিমিকে যদি দমন না করেন তাহলে এনিমি আপনাকে দমন করে মাইরা রয়ের পকেটে পুরে রাখবে। এই বাংলা কথাটা সবসময় মনে রাখবেন।
আর তার মানে হলো যে রাষ্ট্র আপনার লাগবে, আর রাষ্ট্র লাগলে সেনাবাহিনী লাগবে, আর সেনাবাহিনী লাগবে তার আন্ডারে একটা গোয়েন্দা বিভাগ লাগবে। তো বাংলা কথা। কাজে যে আমাদের ডিজিএফআই বিরুদ্ধে কথা বলতে আসবে তাকে জিজ্ঞেস করবেন র কেমন সংগঠন ভাই, তাহলে দেখবেন যে আসল কথাটা বুঝতে পারবেন। জীবনে কোনোদিন রয়ের বিরুদ্ধে বলছেন আপনি চিনেন এটা সংগঠনটা কেমন, ভালো না? খুব ভালো সংগঠন তো এটা। হ্যাঁ, হিন্দুত্ববাদের স্বার্থ রক্ষা করে, নিশ্চয়ই ভালো সংগঠন তাইলে। ওকে, এখন আসল জায়গায় আসি। 77 সালে হলো কেন? 72 স্বাধীন হয়েছে, 5 বছর কি ছিল? শেখ মুজিব যে রাষ্ট্রটা বানাইছিল সে তো অ্যান্টি আর্মি, ফলে তো সেনাবাহিনী তো থাকতে দিবে না। তাহলে কি করছিল সে? এই জন্যই এটাই হলো রকি বাহিনী। বাহিনী তার লাগবে কিন্তু কার লাগ কেন? ওর নিজের নিয়ন্ত্রণে থাকে এমন একটা সেনাবাহিনী লাগবে, ওর কথা উঠবে বসবে এমন একটা সেনাবাহিনী লাগবে যে এই রাষ্ট্রটা তো একটা রিপাবলিক রাষ্ট্র, জনগণের স্বার্থ দেখতে হবে। কোন পার্টি সেটাই দৃষ্টি যায় আসে না, জনগণের স্বার্থ দেখছে কেন ওইটা মুখ্য জিনিস। শেখ মুজিব জনগণের স্বার্থ দেখা রাষ্ট্র বানায়নি। শেখ মুজিব আওয়ামী লীগের, তার দলের, তার ক্ষমতাসীন দলের অনুগত এমন সেনাবাহিনী বানাচ্ছিল, ওইটাই রক্ষা বাহিনী। এই জন্য সে সেনাবাহিনীকে বড় করতে চায়নি, ফলে তার গোয়েন্দা বিভাগকে বড় করতে চাইবে কেন সে? এই কারণে এই বিষয়গুলো ছিল না। অ্যাজ এ পাকিস্তানি অফিসার জিয়া রহমান এটা জানতেন না, বোঝার তো কিছু না, কারণ উনি আবার আইএসআই মেম্বার ছিলেন, সদস্য ছিল, খুবই চৌকস, মানে অনেকবার পুরস্কার পাওয়া লোক। কিন্তু ইন্ডিয়ার জন্য আইএসআই খারাপ হইতে পারে, আমরা কি জন্য আইএসআই বিরুদ্ধে পক্ষে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবো? ওই যে বললাম হিন্দুত্ববাদের চোখ দিয়ে দেখে আইএসআই কে খারাপ বলবো কেন? ঠিক যে অর্থে আমি আর ডিজেফেকেও খারাপ বলবো না। মানে ভাই, ডিজেফ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল। প্রথম বাংলাদেশে একটা খুবই দক্ষ অর্গানাইজ ভাবে তৈরি একটা সংগঠন তৈরি হয়েছে গোয়েন্দা বিভাগ, এই জায়গা থেকে দেখতে হবে। তো তাহলে ডিজেফাই এর প্রবলেমটা কোথায়? হোয়াই ডিজেফাই নিয়ে এত বাজে কথা? বাজে কথাগুলো কি সত্যি না? হ্যাঁ সত্য। তাহলে কি দাঁড়ালো হলে যে জায়গাটা, প্রথম কথা ডিজেফাইকে দিয়ে, ডিজেফাইকে বানানো হয়েছে, এটা স্ট্রাকচার সম্পর্কে খুব সংক্ষেপে 2টা বাক্য বলবো। এর স্ট্রাকচারটা হলো, এটা সেনাবাহিনীর লোক দিয়েই বানানো, কিন্তু আবার সেনাবাহিনীর ভিতরে না যেন বা। এর কন্ট্রোলার হলো প্রধানমন্ত্রী, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। যখন প্রেসিডেন্ট শাসিত দেশ হলে পরে প্রেসিডেন্ট, আর জিয়া রহমান শুরু হয়েছিল এটা প্রেসিডেন্ট দিয়ে, এখনকার আমলে এটা প্রধানমন্ত্রী, তাই প্রধানমন্ত্রীর আন্ডারে। ক্লিয়ার? অর্থাৎ কি নিয়ে রিপোর্ট করবে সে, ওই অর্থে তার রিপোর্টিং অথরিটি হচ্ছে প্রধানমন্ত্রী। ক্লিয়ার? এখন প্রধানমন্ত্রী যে তাকে অ্যাবিউজ করে, এটার কি হবে? সে তার অপোনেন্ট, অন্য পলিটিক্যাল পার্টি, প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে এটাকে ব্যবহার করতেছে, সেটাতে অ্যাবিউজ। তো হোল সচিবালয় তো সে অ্যাবিউজ করতেছে একইভাবে। তো এই জন্য কি সচিবালয় ভেঙে দিবেন? এটা বললে যা হবে, ডিজিএফআই ভেঙে দেওয়া বললে তা হবে। সো ইনস্টিটিউশনকে অ্যাবিউজ করবেন আপনি, হোল সুপ্রিম কোর্ট বানাবেন, নিজের পকেটে নিয়েছেন হাসিনা। কে বিচারককে উঠাই নিয়ে গিয়ে থাপ্পড় মারতেছেন, চর মারতেছেন। বিচারক পরে ইন্ডিয়ার মধ্যস্থ দিয়ে কোনো দেশ ছেড়ে পাচ্ছে, এই যে সিনা, আর একটা সে নিজেও একটা গাধা। চিফ জাস্টিস হিসেবে ইন্ডিয়ায় গেছে, কোথায় কি জন্য গেছে? মোদির গুজরাটে গিয়ে কি করেছে জানেন? একটা প্রাইভেট ল কলেজ, তার অডিটোরিয়াম উদ্বোধনের জন্য গেছে ইন্ডিয়া। আচ্ছা বল, এই হিন্দুদের দেশ স্বভাব আর কি, ইন্ডিয়াতে গেছে, সে মনে করছে সে বাংলাদেশে হিন্দুরা কত ভালো আছে, এটা থেকে ক্যাম্পেইন করতে পাঠানো হয়েছে। আরে বাবা, তুই চিফ জাস্টিস, তুই তো ইভেন হাসিনা সরকারেরও কেউ না। সরকারের কেউ হওয়া আর জাস্টিস ডিপার্টমেন্টের লোক হওয়া, জাস্টিস হওয়া একদম আলাদা জিনিস। এর আন্ডারে কাজ করে না। জাস্টিস কাজ করে প্রেসিডেন্টের আন্ডারে, রাষ্ট্রের আন্ডারে, জনগণের আন্ডারে, ডাইরেক্ট এক্সিকিউটিভের আন্ডারে, প্রধানমন্ত্রীর আন্ডারে না। সে ওইটাও বুঝে নেয়। সে তো চিফ জাস্টিস, তার তো সবচেয়ে ভালো করে এটা বোঝা হচ্ছিল, সেটাও বুঝে নেয়। সে ওখানে গিয়ে ক্যাম্পেইন করছে হাসিনা বলে হিন্দুরা কত ভালো আছে, ও ভাবছে এটাও কাজ।
ইভেন এই কাজটা করতে গিয়ে, এটা করতে গিয়ে তো সে নিজের শপথ ভঙ্গ করছে। কারণ হাসিনার পক্ষে প্রচার করাটা তার কাজ না, এক্সিকিউটিভের পক্ষে প্রচার করাটা তার কাজ না। তাহলে এক্সিকিউটিভ মানে হাসিনা যদি কোনো অপরাধ করে থাকে, ওটাও তো তাকে বিচার করতে হবে। সে বিচার করবে কেমনে? এবার বুঝছেন কেন সে হাসিনার অধীনে নয়, এই কথাটা মানতে হবে আমাদেরকে। কারণ এটা হলে সে একই সাথে হাসিনার দোষ ধরবে কেমনে, হাসিনার বিচার করবে কি করে? সে যদি একটা মানুষের অধিকার কেড়ে নিয়ে থাকে, আর সেই ব্যক্তি যদি তার কাছে প্রতিকার পেতে যায়, তাহলে সে লোককে প্রতিকার দিতে পারবে না। কারণ সে তো হাসিনার পক্ষে আগে দালালি শুরু করে দিচ্ছে, আর মনে করতেছে হাসিনা তাকে নিয়োগ দিচ্ছে, তাই তাকে হাসিনার পক্ষে কথা বলতে হবে। ঠিক যে কাজটা ইউনূস সাহেব করে গেছে, কিন্তু 1.5 বছর, আলাদা প্রসঙ্গ এটা। বিচার বিভাগ বলে আলাদা রাখেন, কিন্তু ডিজিএফআই বলে একটা জিনিস লাগবে। অ্যাবিউজ করবেন না ইয়েটাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাবিউজড হয়েছে বলে, অপব্যবহার হয়েছে বলে, পার্সোনাল ইউজ করছেন বলে, নিজ দলের স্বার্থে ব্যবহার করছেন বলে ডিজিএফআইকে যদি খারাপ বলেন, তাহলে সচিবালয় তো খারাপ। ক্লিয়ার? বাংলাদেশের প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খারাপ, কারণ তাকে অ্যাবিউজ করতেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল। ক্লিয়ার? এখন আরেকটা জায়গা থেকে দেখি জিনিসটা। ওকে, তাহলে জিয়া রহমান আসলে করছিলেন কি? তাহলে জিয়া রহমানের সেই লোক যে প্রথমে ডিজিএফআই বলে একটা, যে আমাদের গোয়েন্দা সংগঠন লাগবে, এই বোধ বুদ্ধি এবং প্র্যাকটিক্যালি দেখানো, এটা সেই কাজটা করেছিলেন। ওকে, আর একটা প্রসঙ্গ তুলি। 75 সালে শেখ মুজিব বাকশাল গঠন করে তো ভাগছে দুবাই দিয়ে দেশটাকে, নিজেও মরছে। এরপরে এই দেশটাকে তো গার্বেজ হয়ে আছে, এটাকে গুছাই তুলতে গেলে কি করতে হবে? জিয়া রহমান রাজনৈতিক দল করতে হচ্ছে না। জিয়া রহমান 1977 আগে কিন্তু করে না, খেয়াল করেন, ক্ষমতা নিয়েছে 75 সালে। তাহলে এই লোক যে বলছে কারি কারি টাকা দিয়ে, এটা শতভাগ মিশা কথা, তার কোনো ধারণা নেই। আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, খুব শর্টে বলে শেষ করে তো বড় হয়ে যাবে। আপনারা জানেন না, শর্টকাটে বললে আমি 87 সালের ওই যে 10 নভেম্বর বিখ্যাত এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে 6 মাসের জন্য জেলে চলে গেছিলাম, জেলে থাকতে হয়েছে। এই জেলে থাকতে যে আমার এমন কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, যারা শেখ মুজিবের সময়কার খুব ইম্পর্টেন্ট লোক ছিল। বাইরের লোকেদের চোখে গুন্ডা মনে হবে, কিন্তু রিয়েলি তারা 71 যুদ্ধের পক্ষে গুন্ডামিটা করছিল, বলতে পারেন আপনারা। কিন্তু পরবর্তীকালে এগুলো করা পার্টি তো তাদেরকে ব্যবহার করবে পরে। ফাইনালি তারা শেখ মুজিবের পাল্লায় পড়ে শেখ মুজিবের আমলে এই 3.5 বছর জেলে চলে গেছিল। কর্নেল অলি, এই যে এখনকার কর্নেল অলি, চিটাগাংয়ের কর্নেল অলি, উনি এখনো বেঁচে আছে। এই কর্নেল অলি ছিল সম্ভবত প্রথম ডিজিএফআই চিফ, প্রথম না হলে দ্বিতীয়, হোয়াট এভার। জেলখানার ঘটনাটা খুব সিম্পলি বললে, সংক্ষেপে বললে, জেলখানায় এই যে নিরু বাবলুর নিরু, এও আমার জেলমেট, কিন্তু এই সব মিলে আমরা জেলে ছিলাম। এরশাদের আমলে প্রবল আন্দোলন হচ্ছে, একটার পর একটা পলিটিক্যাল লিডার আসছে। আমরা ছিলাম জেলের ভিতরে, অসংখ্য ছোট ছোট জেল আছে, কিন্তু বড় জেলও আছে, মানে খাতা যেটাকে বলে, গ্লাসে গণরুমের মতন। আর জেলের ভিতরে আরো সেগ্রিগেটেড, বিচ্ছিন্ন করে রাখা কিছু জেল আছে। আমরা ছিলাম 20 সেলে, বলা হতো সম্ভবত 20 সেল, আমি যদি ভুল না করে থাকি। 20 সেলের ভিতরে এইবার ওই যারা যারা ডিভিশন পাবে কিন্তু ইমিডিয়েট পাবে না, তো ওদেরকে নিয়ে এই 20 সেলে রাখা হইতো। তো ফলে কর্নেল অলিকে নিয়ে আসতেছে, আমরা 60 ধরে ধরা আছি তাকে অভ্যর্থনা, হচ্ছে সিচুয়েশনটা। অলি আস্তে আস্তে, নিরু দাঁড়ায় আছে আমার পাশে, এদিকে দাঁড়ায় আছে, মানে বাইরের পরিচয় যে তারা গুন্ডা। মুরগি মিলন, তার বাবা 71 আগে 70-তে হাতিপুল বাজারে মুরগি বিক্রি করত, এই জন্য তার নাম হয়ে গেছে মুরগি মিলন। কিন্তু এই হলো সবচেয়ে খাস লোক, যেটা 71 জান পরাণ দিয়ে দেশের জন্য কাজ করছে। এই মিলন, মিলনকে আমরা নিয়ে এসে রাখছি যেভাবে হোক। আমি ডিটেল গল্পতে যাচ্ছি না। আমাদের পাশে মিলনকে দেখে আর নিনুকে দেখে অলি সাহেব দাঁড়ায় গেছে, নিরুকে বলতেছে, চিনো মিলনকে, চিনো কে? নিরু তো ভেবেছে এমনি। নিনুকে ম্যানেজ করে মিলনকে এই সেলে জায়গা দিতে হয়েছে আমাদেরকে, আমরা যারা দুইটার মাঝখানে। কারণ আওয়ামী লীগাতে নিরু দিতে চাইবে না,
তা আমরা বুঝে শুনে যাচ্ছে, ঠিক আছে আমরা দেখবানি, সমস্যা হবে না, ও তো পড়ে আছে স্কুলে, এই ডিসেম্বর মাসের চারিদিকে খোলা ওটা একটা জায়গা, থাকতে দাও, অসুবিধা হবে না, আমরা দেখবানি, এই বলে রাখছিলাম। যাই হোক, তো এই তখন ছোট্ট করে গল্পটা বলতেছে কর্নেল অলি, ওই হলো প্রথম ছাত্র দল করার লোক, এটা জানো তুমি? তুমি এসে ছাত্র দল করতে, কথা বুঝেন? কর্নেল অলি এই মিলনকে জেলখানা থেকে বাইর করছে এই শর্তে, বাইরে বেরিয়ে গিয়ে তুই আমার জন্য ছাত্র দলটা খুলে দিবি, ঠিক আছে? প্রথম দিকে যার ঝড়ঝাপটা সামলানো এটা মিলন করে দিছিল, এই জন্য, এবং এই কাজটা করেছিল ডিজিএফআই প্রধান হিসাবে কর্নেল অলি। ওকে, এখন আপনাদের মনে হতে পারে আমি তো ওই আরশাদ সাহেবের পক্ষে কথা বললাম, ইয়েস, মনে হতে পারে, এটা কথা বলি নাই। এই যে এলিফ্যান্ট রোডের দুই পাশে যত দোকান দেখেন, এই দোকান কোথা থেকে আসলো? এই যে শেখ মুজিব মারা যাওয়া, জিয়া রহমান উত্থান, ৭৯ সালে জিয়া রহমান প্রথম সংসদ বসাইছেন, এই ৭৭ সালে এই যে মিলন, এই মিলনের দুইটা দোকান আছে বাজারে, এই দোকানের হিস্ট্রি, শেখ মুজিবের হিস্ট্রি, জিয়ার হিস্ট্রি, এগুলো মাখামাখি। আওয়ামী লীগ পার্টি তো মিলনদেরকে তৈরি করে খালাস, মিলনের পরে কি হবে জান না, মিলনকে কাজ দিয়েছিল সে একটা, পরে সেকে দিয়ে দেয় জামিন, কেস মাফ করে দিয়ে বের করে দেয়, আর এরা তখন তখন করবেটা কি, খাবেটা কি? এরা তখন চলে যায় ব্যাংককে, তখন গার্মেন্টস ব্যাংককে আমাদের চেয়ে অনেক বেশি ভালো, ব্যাংকক থেকে এই পোশাক নিয়ে এসে ঢাকায় বিক্রি করত। এখন বিক্রি করতে সবটা বিক্রি হলো না, অথবা নিউ মার্কেটের দোকানদার দাম দেখাইতেছে, এই জন্য নিজেরা দোকান নিয়ে বসে গেল যে জায়গাটা, ওইটাই এলিফ্যান্ট রোড। আরেকজনের নাম না বললে হবে না, গল্প বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলাদা একদিন কোথাও ইয়ে করব। মোস্তফা মহসিন মন্টু, ফাইনালি বেচারা কামাল হাসানের পার্টি দিকে শেষ হয়েছে মন্টু। এই মন্টু হলো আসলে ইয়ের গুরু, মিলনের, আর মন্টুর গুরু হলো সিরাজ আলম খান জাসদের। আমি এই দ্বিতীয়ের চেয়ে বেশি আর যাবো না এখন, কোথা থেকে কি আসলো। মন্টুর বাড়িও কিন্তু এলিফ্যান্ট রোডের কোনায়, মানে হাতের পুল বলা ভালো, হাতের পুল এলিফ্যান্ট রোড এরকম একটা জায়গায়। সো এগুলো দিয়ে বুঝতে পারছি এই পুরোনো দিনের ইতিহাস কত লম্বা ইতিহাস। সো ইয়ের সাথে আমার যথেষ্ট খাতির হয়ে যায় মিলনের সাথে। মিলন একেবারেই পড়ালেখা করে নাই, কিন্তু বিয়ে করছে এক জাজের মেয়েকে। ওরই দুটোর দোকান ছিল, পরে ওর ভাইয়েরা ছিল, তাদেরকে উঠে আনছে। সে মেলা কাহিনী, এখন মারা গেছে, খুন হয়ে গেছে আর কি। আমি ওদিকে আর যাচ্ছি না, কিন্তু এই কথা সত্য তো, সে করছে। এই রাজনৈতিক দলটা না করলে, প্রথম কথা হলো জিয়া রহমানকে দল করতে গেলে কাউকে বস্তা বস্তায় টাকা দিতে হয় নাই, সে দল করেছে মুসলিম লীগ আর ভাষাহী ন্যাপের লোকদেরকে নিয়ে, তো বস্তা বস্তা টাকা কাকে দিবে? কাজে ডিজিএফআই মানেই বস্তা বস্তা টাকা। আমাদেরকে তো হিন্দুত্ববাদ ছুটাইতে হবে, যে ইন্ডিয়া আমাদেরকে গোয়েন্দা বাহিনী ব্যতীত একটা সেনাবাহিনী মাথায় রাখছে, এবং সেনাবাহিনীকে বাংলাদেশের আধা খাসরা আপনি একটা পাল্টা একটা ওই যে রক্ষী বাহিনী মানে রাখছেন, আপনি সেনাবাহিনী মানাতে দিবেন না। আপনি জানেন রক্ষী বাহিনী কাকে, এই ডিজিএফআই এর কাজ কি? আপনি ইন্টেলিজেন্স ইনফরমেশন গুলো আমাকে রাখতে হবে না? আপনি বেশিরভাগ মানুষ কিছু জানে না ইয়ের সম্পর্কে, ডিজিএফআই সম্পর্কে। বাংলাদেশ ব্যাংকের ডিজিএফআই লোক আছে, ইয়েস, থাকা দরকার আছে, আমি মনে করি। এই যে নতুন হয়েছে ইয়েটা আমাদের আইসিটি কোর্টে ডিজিএফআই লোক আছে, অবশ্যই থাকবে। কোর্টে, সুপ্রিম কোর্টে, অ্যাটর্নি জেনারেল অফিসে আছে, থাকতে হবে তো। তো ওখানে কি হচ্ছে খবর রাখতে হবে না? এখন এই খবরটা অ্যাবিএস করছে পলিটিশিয়ানরা, তো সেই জন্য কি ডিজিএফআই তাই নাকি? অবশ্যই ডিজিএফআই অনেক ধরনের খুনাখুনিতে জড়িত। ডিজিএফআই আকারে ইঙ্গিতে, এই যে এখন ইয়ের নাম বেরোচ্ছে, কার নাম, এই যে হাসিনার আমলে যেই লোকটা ডিজিএফআই চিফ ছিল, এখন জড়া পড়ে আছে।
অদ্ভুত কাহিনী হলো, এই লোকটাই থাবা বাবাকে খুন করছে। কোন থাবা বাবা? শাহবাগীরা কিছু জানে না, আন্দাজি কথা বলে। ডিজিপাইড চিফ সে ছিল, তাকে হাসিনা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে শুরুর দিকে শাহবাগকে ভাঙতে হবে, কারণ শুরুর দিকে শাহবাগ তাদের কথা শুনছিল না, আনুগত্য করছিল না, স্বাধীন থাকার চেষ্টা করছিল। ওটাকে ভাঙার জন্য তাকে একটা প্ল্যান করতে বলছিল। থাবা বাবা চিনছেন, প্রথম যা শাহবাগের এক ছেলেকে খুন করা হয়েছে, এই ডিজিপাইড চিফ তাকে খুন করছে হাসিনার কথা শুনে। হাসিনা তাদেরকে বলছিল ওদেরকে ভয় দেখাও একজনকে মাইরে, তাহলে ওরা দল বেঁধে আমার কাছে আশ্রয়ের জন্য আসবে, এই আমি শাহবাগকে কন্ট্রোল করতে পারবো। এই ছিল হাসিনার প্ল্যান। কিন্তু এটা করতে গিয়ে থাবা বাবাকে সে মেরে ফেলাইছে, একটা প্রফেশনাল খুনিকে দিয়ে মারাইছে ডিজিপাইড চিফ। কিন্তু পরবর্তীকালে থাবা বাবার যে নবীকে বেশিখানা দালাল বানায় নিয়ে একটা গল্প লিখছে, চিন্তা করে। এইটা যে থাবা বাবার গল্প আছে এবং সেই গল্প কয়েকটা ওয়েবসাইটে ছাপানো আছে। ডিজিপাইড এখনকার অ্যাস হয়ে থাকা লোকটার নাম হলো মামুন। মামুনের কপাট পুড়ে যায় এটার কারণে। হাসিনার প্ল্যান ছিল পরের দিন এটা দ্বিতীয় বিপ্লব ঘোষণা দিবে, শাহবাগকে দ্বিতীয় শহীদ মিনার বানাবে। কিন্তু এই ঘটনা যখন ফাঁস হয়ে যায়, থাবা বাবার ওই গল্প পুরা প্ল্যান আউলে যায়। আমি এর চেয়ে বেশি ডিটেল এখন বলতেছি না। তো এই যে মামুন কোথেকে আসছে, মামুনকে বানাচ্ছে হাসিনা, তো এটা কি ডিজিএফআই এর দোষ নাকি হাসিনার দোষ? আপনি সোজা কথাটায় আসেন না কেন? তার মানে আপনি যখনই মামুনের দোষ দেখতেছেন, এই ডিজিএফআই এর দোষ দেখতেছেন, তার মানে আপনি আর্মির দোষ দেখতেছেন, রাইট? আপনি হাসিনার খালাস করতেছেন, তো এটা তো হিন্দুত্ববাদী চিন্তা। আপনি ডিজিএফআই কে দোষ দিচ্ছেন কেন? যে ইন্ডিয়ার র বানাবে আর বাংলাদেশে আমাদের একটা ডিজিএফআই থাকবে না, আমাদের কোনো গোয়েন্দা বিভাগ থাকবে না, আমাদের কোনো ইনফরমেশন কালেকশন নিয়ে থাকবে না, আপনার পাল্টা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমাদের কিছু থাকবে না, এটা আমি বলতে চাচ্ছি। শেষে বলবো এবার ডিপ স্টেট কারা করছিল? এই দেখেন এই গাধা পোলাপান গুলা, এই যে আমাদের সজীব ভুইয়া, ডিপ স্টেট অনেক ক্ষতি করেছে। আচ্ছা, তো ডিপ স্টেট ক্ষতি করেছে কাকে? ইউনুসকে। তো তোরা ইউনুসের সাথে ছিলি না, মাখন খাইছিস না কেন? বাধ্য করছে? আর ইউনুসকে নিয়ে আসছে কে? সময় অনেক হয়ে গেছে, দুইটা বাক্য বলে শেষ করবো। এটা আমাদের কপাল ভালো যে 5ই আগস্টের পরে আর্মি ক্ষমতা নিজের হাতে নেয় নাই। তারা কি এটা একটা আমরা সামরিক ক্ষমতা দখল করেছি বলে করতে পারতাম না? করে নাই। এই করে নাই বলে আপনার সজীব ভুইয়া আর এই যে নাহিদরা এখন এনসিপি খুলতে পারছেন, এটা মনে রেখে আপনার কোথেকে আসেন? আর্মি ক্ষমতা নিতে চায় না, দ্যাট ইজ দ্য বাংলা কথা। চায় নাই বলে এই সুযোগে নিয়ে আর্মি বলতেছে তোমাদের পলিটিশিয়ানরা একটা ক্ষমতা তৈরি করে, আপনারা চালান কেন? কারণ আর্মির সবচেয়ে বড় সমস্যা হলো আমেরিকানদের পয়সায় তারা মিশনের লোক পাঠানো আছে, এদের এত এক্সট্রা পয়সা দেওয়ার মতন পয়সা আর্মির নাই, আর্মিকে এত বেতন দেয়ও না গভর্নমেন্ট। ফলে সে যখনই ক্ষমতা চালাতে চাইবে, এই আবার আমাদের ইউএন এর হিউম্যান রাইট অফিস তাকে চাপ দিবে, তুমি কেন ক্ষমতা নিছো, হিউম্যান রাইটের প্রশ্ন করবে। এই জন্য সে একদম পুরো এই জিনিসটা ওপেন করে দিচ্ছে, হাত ধুয়ে বলেছে। আর এই সুযোগে নিয়ে মাতবরি করে এখন ওরা হয়ে গেছে ডিপ স্টেট, ওরা হয়ে গেছে আর্মির লোক। হ্যাঁ, আরে ডিপ স্টেট সরাসরি বলেন না, কি বলতে যাচ্ছেন, নাম বলেন। আমি এখানে ডিজিএফআই এর জন্য ক্ষমতা ফেরি করতে বসি নাই। আপনি রিয়েলিটিটা বুঝতে, আপনি জীবনের ডিজিএফআই কি জানেন? গোয়েন্দা বিভাগ কেন দরকার রাষ্ট্রের জন্য তা জানেন? রাষ্ট্র কি তা বুঝেন? আপনি কিছু করতে একটা ডিভিস নিয়ে আইছেন, মানে পাইছেন এটার নাম, ওর উপরে সব দোষ চাপাই দেন আপনি। আপনারা এই সজীব ভুইয়া, এই নূর নাহিদরা, আপনারা ইয়েকে ইউনুসকে আনছেন না? হোল আর্মি কি ইউনুসকে কখনো অমান্য করছে? বলছে যে আমরা ইউনুসকে মানি না? হ্যাঁ, এদিক ওদিক করছে, তাদের বক্তব্য বলছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ইউনুসের আন্ডারে, চিফ এক্সিকিউটিভের আন্ডারেই তারা কাজ করেছে পুরো 1.5 বছর। তাহলে ইউনুসকে দোষ না দে, ডিপ স্টেট করতেছে। তো ডিপ স্টেট কি ইউনুসকে বসেছেন না আপনারা বসাইছেন? একদম বাংলা কথা বলেন। তাই ডিপ স্টেটের নাম দিয়ে আপনি ডিজিএফআই কে দায়ী করতেছেন। আপনি ডিজিএফআই এর গুণের দিকটা বুঝলেন না, জিয়া রহমানের যে দূরদর্শিতা সেটা বুঝলেন না আপনি। কেন বাংলাদেশের জন্য একটা আর্মি দরকার, কেন তার জন্য একটা গোয়েন্দা বাহিনী দরকার তা বুঝলেন না আপনি, যেহেতু আপনি রাষ্ট্র বুঝেন না।
যেহেতু উপর থেকে খাবলা দিয়ে আপনি পয়সা খাওয়ার লোক একটা হয়েছেন, রাজনীতি করতে নেমে গেছে, রাস্তায় স্লোগান দিলে রাজনীতিবিদ নাকি আপনি? আম জনতার রাস্তায় স্লোগান দিবেই তো, কিন্তু রাজনীতিবিদ হতে গেলে কি কি জানতে হয় ওগুলো একটু করবেন, এগুলো কিছু জানেন না আপনারা। আপনারা চাইছেন হাসিনা পতন হচ্ছে, এখন আপনাদের কি হবে এই লোভে আপনারা এসব করেছেন। এখন কাকে বসাচ্ছেন এর কোনো দায় দায়িত্ব জ্ঞান বুদ্ধি না থাকা সত্ত্বেও এই কাজ করছেন আপনারা। আর এখন বলতেছেন ডিপ স্টেট এগুলা করছে, এগুলো আর কত এরকম নাদান থাকবেন আপনারা? এই যে দেশ এখন আরেকবার ডুবতেছে, এটার দায় কে নিবে এখন? ইউনূস আপনাদের একদম রীতিমতো, ইভেন এখনো যে কথাটা প্রায় বলতে ভুলে যায়, এই নাহিদ এখনো বলতেছে না, কি বলতেছে? বলতেছে ইউনূস সাহেব এসে কেন বলে না, বুঝছেন? এবার তাই কত বড় বাপ ইউনূস সাহেবের, বুঝছেন? ইউনূস সাহেব এখন এসে বলবে এই যে টিকা দেন না কেন, এই যে সকল জুলাই সনদ, এই জুলাই সনদ দিয়ে কি হবে? এই জুলাই সনদ পাকা হলে ইউনূসের প্রেসিডেন্সিটা পাকা হবে। এই জন্য কিসের জুলাই সনদ? তারেক জুলাই সনদ মানে না অন্য কারণে ইন্ডিয়ানদের কথা শুনে, কিন্তু এখন আমি মনে করি জুলাই সনদ মানা মানে আবার ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর পথ সোজা করা। একদম পরিষ্কার করে বলে দিই, প্রসঙ্গটা অন্যরকম মনে হবে যদিও, সেটা মানে প্রসঙ্গের সাথে ডাইরেক্ট মিলবে না। সেটা হচ্ছে যখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলাপ হবে, সাবধান। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানেই এইটাই লুকায় আছে ওই জুলাই সনদের ভিতরে, সংস্কারের ভিতরে দ্বিকক্ষ বিশিষ্ট কথা আছে। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যখনই বানাবেন, এইটারই দ্বিকক্ষটা ইউনূস কন্ট্রোল করে নিয়ে প্রেসিডেন্ট হবে। এটা ছিল অরিজিনাল প্ল্যান, ছিল না ওইটাই এখনো অরিজিনাল প্ল্যান আছে। তারেক এটাতে বিট্রে করছে ইউনূসের সাথে যতটুকু মনে হচ্ছে। ফলে জুলাই সনদ বাদ গেলে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাদ যাবে, এবং সংসদ বাদ যাওয়াটা এখন বাংলাদেশের স্বার্থের জন্য সঠিক। পরিষ্কার করে সবাই যেন না বুঝে কথা না বলে, না বুঝে পজিশন না নেয়। জুলাই সনদ না করা, বিট্রে করাটা খারাপ তারেকে, কিন্তু বিট্রে করাটা এখন ভালো, কারণ আপনি আর এক ইউনূস কান্দে চড়তেছে আবার। ওই ইউনূসি কান্দে চড়তে, ইউনূসের সাথে তারেকের যে চুক্তি হয়েছিল 25 সালের 13 জুন, সেই চুক্তি অনুযায়ী এটা হইতেছে। এবং প্রত্যেকে এই নাহিদ, এই জামাত, এই যারা যারা এখন সংসদে আছে সবাই মিলে চেষ্টা করছে কে কটা সিট পাইতে পারে। আর তাতে তারেকদের সঙ্গে ইউনূসের কে আঘাত হচ্ছে ওটা তাদের বিষয় না। এখন ওইটা যদি আপনি বানিয়ে দেন তাহলে এখনকার এই দায় কে নিবে আপনার? আমি মনে করি এই জুলাই সনদ যদি, এটা তো এমনিতেই গেছে, কবে গেছে? এই ইলেকশন যেদিন থেকে রাজি হয়েছেন আর 12 তারিখ ইলেকশনের দিন এটা শেষ হয়ে গেছে। আপনার জুলাই সনদ নিজেই নিজের এটার পায়ে পিষে এটারে বুড়িগঙ্গা ভাসায় দিচ্ছেন। আর এখন দোষ দিচ্ছে জুলাই সন্ধ্যার জন্য সমস্ত দায়ী হলো তারেক, আর আপনারা সব ধোয়া তুলসী পাতা, আপনারা সবাই মিলে এই ইউনূসের চক্রে পড়ে এই কাণ্ডগুলো করছেন। এখন ইউনূসের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি না হয়, এটা বাংলাদেশের স্বার্থে যাবে। তাহলে সার কথাটা হলো এই যে ডিজিএফআই এর ভিতরে গালি দেওয়াটার ভিতরে আছে কি, কিন্তু তা এর ভিতরে ডিপেছে দেখে, এর ভিতরে অনেকে আছে জেনে না জেনে এই কাজটা করছে। আমি বলছি না যে সবাই জেনেছিল, বা যে আরশাদ মাহমুদ এগুলো জানে, কখনো তারা তো কখনো রাষ্ট্রটা দেখতেই চায় না। তারা তো রাষ্ট্র বলতে বুঝে তাদের রাষ্ট্র তো ইন্ডিয়া, ইন্ডিয়াটাই তাদের রাষ্ট্র। এটাই তো হিন্দুত্ব, এটাই তো প্রগতিবাদী, এটাই তো কমিউনিজম। কি মজার তামসার দিকটা একটা খেয়াল রাখেন। এবার আপনারা একটু চিন্তা করেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ।